আজ জানিয়ে দেব আজকের 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ মুখ্যমন্ত্রীর। মমতাকে বিশ্বাসঘাতক বলে শহীদ পরিবারদের ক্ষতিপূরণ। পার্টি অফিস গুড়িয়ে দেব মন্তব্যে ফুঁসছেন বিজেপি কর্মীরা। অভিষেকের ছবিতে জুতোর মালা ডিম। ককরোচ দলের সংসদ অভিযানে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। শেষে নড্ডার সঙ্গে বৈঠকে 3 দাবি সিজেপির। 25 লাখের বদলে মমতা দেন 2 লাখ। 21-এর শহীদ পরিবারদেরকে আর্থিক সাহায্যে ও কারচুপির অভিযোগ শুভেন্দুর। কেষ্টর বিরুদ্ধে নতুন মামলা, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল পুলিশ। বিধায়কদের দাদাগিরি নয়, কাজের চাপ। 7 দিনের জবাবদিহি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আমাকে চমকাস না, অভিষেককে হুঁশিয়ারি দিলেন মদন। সাবধান করলেন মমতাকেও। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি, এই 5 কারণে আটকে আছে আপনার টাকা, দ্রুত চেক করুন। মমতার বাঙালি লাইনে বড় কোপ শুভেন্দুর। গুজরাটি শাহের অনুরোধে 1 সেপ্টেম্বর থেকে সরকারি স্তরে দরকারি বাংলা। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা। কি বললেন বিজেপি সাংসদ? বিকেলেই খুলছে 21শে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাশ করবেন মুখ্যমন্ত্রী। কি হয়েছিল 1993 সালের 21শে জুলাই? কমিশনের রিপোর্ট পেশ করে শুভেন্দু বললেন মমতার সাক্ষ্যই নেয়নি। রাজপথে ককরোচ, সংসদে নিট প্রশ্ন ফাঁসে আলোচনার দাবি বিরোধীদের। অধিবেশন মুলতবি স্পিকারের। গুরুত্ব কর্মফলের ওপর নির্ভর করবে, অনন্ত মহারাজকে পাল্টা কটাক্ষ নিশীথের। শহীদ দিবসে কংগ্রেসের মঞ্চে থাকছে মমতার ছবি, বড় কোনো বার্তা। ট্রেনের ভেন্ডারে 2 নৃত্যশিল্পীকে কুমন্তব্য। অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের। 21শে জুলাইকে ভাঙিয়ে বাড়ি গাড়ি সম্পত্তি করেছে, নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর। লাল ফিতের ফাঁসে আটকে থাকবে না বিধায়কদের আর্জি। মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসায় ফিরাদ। 21শে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে বললেন মুখ্যমন্ত্রী। রাজনীতির অংশ হব না, 21শে জুলাই তৃণমূলের কোনো মঞ্চেই নয়, সিদ্ধান্তে অনড় শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। 6টা নয়, আরও 36টা ব্যাংক অ্যাকাউন্ট আছে তৃণমূলের। জানেন তাতে কত টাকা আছে? বিচারপতির পর্যবেক্ষণে উল্লেখ। সোনার বাংলা গড়ার গুরুদায়িত্ব শুভেন্দুর কাঁধে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিশেষ নির্দেশ দিলেন অমিত শাহ। তোলপাড় রাজ্য রাজনীতি। 21শে জুলাইয়ের মঞ্চে বিনোদন হয়, তর্পণ নয়। মমতা ঋতব্রত 2 শিবিরকেই বয়কট বরানগরের শহীদ পরিবারের। অভিষেক, মদন মিত্র এবং কুণাল ঘোষের মধ্যে কথা। 12 দিন আগে আমি ও কুণাল ঘোষ গিয়েছিলাম, এবার সেই কথোপকথন ফাঁস করলেন নেতা। অনুমোদনহীন কসাইখানায় গরু জবাই করে রাজারহাটের পুলিশের হেফাজতে 6 বাজেয়াপ্ত গরু পাঠানো হলো গোশালায়। মুড়ি খেয়ে দূর থেকে কর্মীরা আসতো, মঞ্চের সামনে থাকতো তারকারা। মমতার 21শে জুলাইকে কটাক্ষ অনুব্রতর। রাজ্যে ক্ষমতায় এসেও খোঁজ নেয়নি দল। অভিমানে মাথাভাঙ্গায় নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা বিজেপি কর্মীর। ত্রিপুরার পুলিশ প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার আগরতলার সদর দপ্তর থেকে, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান। সংসদ অভিযানের দিনই যোগাযোগ করেছে কেন্দ্র, দাবি সিজেপির। তবুও মন গলল না আরশোলাদের। সোমবারই অনশন ভাঙবেন, হাসপাতালে শুয়ে 3টি শর্ত লিখে দিলেন সোনম। কেন্দ্রকে মানতে হবে যে কোনো একটি। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নওদায়। মহিলা কামরায় পিছন থেকে এসে ধাক্কা, হাওড়া ব্যান্ডেল লোকাল থেকে ছিটকে লাইনের পাশে পড়লেন মহিলা, ধৃত 1। উদয়নের আমলে কাজ করা 122টি সংস্থাকে সগোজ করলেন মন্ত্রী নিশীথ, কালো তালিকাভুক্ত হলো কয়েকটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দিল্লির যন্তর মন্তরে ভয়ঙ্কর বিক্ষোভ। ককরোচের সাংসদ অভিযান মিছিল থেকেই আটক সপা নেত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল। সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম দিনে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি। সোনম ওয়াংচুকের একটানা 21 দিনের অনশন, তারপরে ককরোচের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অনশন। আরেক নেতা সৌরভ দাসের বিজেপি নেতার জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের ডাক পাওয়ার ঘোষণার মধ্যেই সোমবার ব্যাপক বিক্ষোভ ও মার্চ শুরু করে ককরোচ জনতা পার্টি, যুব ও ছাত্র সংগঠন। আটক অভিজিৎ দীপকে, আর তারপরে সমাজবাদী পার্টির নেত্রী অখিলেশ যাদবের স্ত্রী সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদবকে এই প্রতিবাদ মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে সারা দেশ উত্তাল ককরোচ পার্টির এই সংসদ অভিযানকে নিয়ে। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানাতে সংসদ ভবন থেকে প্রতিবাদীদের সঙ্গে পা মেলান সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ ডিম্পল যাদব এবং দলের অন্য নেতারা।
তবে যন্তর মন্তর অভিমুখে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয় এবং ডিম্পল যাদব সহ সপা নেতাদের দিল্লি পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি। সংসদ থেকে মিছিল, পুলিশের বাধা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদব এদিন অন্যান্য সপা সাংসদদের সঙ্গে নিয়ে সংসদের বাইরে আসেন এবং পড়ুয়াদের সমর্থনে মিছিল শুরু করেন। আন্দোলনকারীদের হাতে ছিল নিট হে কি চিট হে লেখা প্লেকার্ড, কিন্তু দিল্লির মান্ডি হাউস মেট্রো স্টেশন এবং যন্তর মন্তরের সংযোগকারী রাস্তায় ব্যারিকেড তৈরি করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মিছিল যন্তর মন্তরের দিকে এগোনোর চেষ্টা করতেই পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। সপার অভিযোগ, আন্দোলনকারী ও জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের আশ্রয় নেয় এবং সাংসদদের জোরপূর্বক প্রিভেন্টিভ ডিটেনশনে বা হেফাজতে নেওয়া হয়। আটক হওয়ার কিছু আগে সংবাদ মাধ্যমকে ডিম্পল যাদব বলেন, আমরা আজ পুরোপুরি দেশের ছাত্র ও যুব সমাজের পাশে দাঁড়িয়েছি। পরীক্ষা নেওয়ার এই পুরো প্রক্রিয়াটাই এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, যার মানসিক ও ভবিষ্যৎ মাসুল দিতে হচ্ছে তরুণ প্রজন্মকে। দেশের সর্বত্র তরুণরা নিজেদের কথা বলতে চাইছে, কিন্তু সরকার এতটাই একগুঁয়ে ও সংবেদনহীন যে তারা কারো কথাই শুনতে চাইছে না। ছাত্ররা কেবল একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা চায়, কিন্তু বিজেপি সরকার না চায় স্বচ্ছ পরীক্ষা, না চায় স্বচ্ছ নির্বাচন। সোনম ওয়াংচুকের আন্দোলনের কথাও মনে করিয়ে দিয়ে সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান ডিম্পল। সংসদ ভবনের ভেতরে ও বাইরে তুলকালাম। দিল্লির রাজপথে যখন ছাত্রদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটছে, তখন সংসদের রাজ্যসভাতেও এই নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরপ্রদেশেই 20টির বেশি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু বিজেপি নেতাদের যোগসূত্র থাকার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যুব সমাজকে চাকরির অধিকার থেকে বঞ্চিত করতেই এই চক্রান্ত করা হচ্ছে। ছাত্ররা নিজেদের দাবি নিয়ে সংসদে আসতে চাইলেও লাঠি মেরে তা আটকানো হচ্ছে। বিকেলেই খুলছে 21শে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী। পালাবদলের পর রাজ্যে একাধিক পুরনো মামলার ফাইল খুলেছে। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড থেকে কামদুনি মামলা, সেই সমস্ত পুরনো মামলার তদন্ত হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মাঝেই আজ সোমবার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার বিশেষ অধিবেশনে তিনি জানিয়েছেন, এদিন বিকেলেই খোলা হবে 21শে জুলাই সংক্রান্ত ফাইল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে বিকেলে কিছুটা সময় চাইব, 10 মিনিট। বিগত সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাই কমিশন করেছিল বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকেলে জনগণের সামনে প্রকাশ করব। বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় যা যা পরামর্শ দিয়েছেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকেল বেলায় তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখবো। আর 24 ঘন্টা বাদে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ করবে তৃণমূলের 2 শিবির। কিন্তু সেই 21শে জুলাই নিয়ে প্রকৃত কোনো বিচার বিগত মমতার সরকার দিয়েছেন কিনা তা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। এবার সেই সংক্রান্ত ফাইল খোলার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। নো আইডি নো ভোট এই ইস্যুতেই সেদিন অভিযান চালিয়েছিলেন মমতা। সেই অভিযান আটকাতে গুলি চালিয়েছিল পুলিশ। 13 জন যুব কংগ্রেস নেতার মৃত্যু হয়। কাঠগড়ায় তোলা হয় বিগত বাম সরকারকে। পরে তৃণমূল ক্ষমতায় এসে ওই দিনের ঘটনা তদন্তে কমিশন গঠন করে। সেই কমিশন একে একে বাম সরকারের মন্ত্রী অফিসারদের জিজ্ঞাসাবাদ করেছিল। হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। 300-র বেশি সাক্ষ্য গ্রহণ করার পর কমিশন রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্টে বলা হয়েছিল যে সেদিন গুলি চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল কমিশন। 25 লাখের বদলে মমতা দেন 2 লাখ। 21-এর শহীদ পরিবারকে আর্থিক সাহায্যেও কারচুপির অভিযোগ শুভেন্দুর। 21শে জুলাইয়ের শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়াতেও কারচুপি। মঙ্গলবার বহু প্রতীক্ষিত 21শে জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে শোনালেন এই সংক্রান্ত জাস্টিস চ্যাটার্জির রিপোর্ট। সেই রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনের সুপারিশ মেনে শহীদদের ন্যূনতম আর্থিক সাহায্য পর্যন্ত দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। শুভেন্দু অধিকারী বলেন, কমিশন সুপারিশে নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা ও আহতদের 5 লক্ষ টাকা দিতে বলেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার মাত্র নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের পরিবারকে 15,000 দিয়েছিল। যদিও এক্ষেত্রে ভুক্তভোগী পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি কমিশনের সুপারিশ মেনে আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানান তিনি। এদিন সকালে 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনবেন বলে বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো বিকেলে ফাইলটি হাতে নিয়ে তিনি বিধানসভায় আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21শে জুলাই একটা আবেগ। প্রত্যেক বছর নিয়ম করে শহীদ দিবস পালন করে আসছেন তিনি। পরিবর্তনের বাংলায় মঙ্গলবার তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠানের প্রাক্কালে বিধানসভায় 21শে জুলাই নিয়ে গঠিত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তা প্রকাশ্যে এনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন তিনি।
শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বলবো, যদি ফ্রেশ এফআইআর করতে চান সেই সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মেনে বর্তমান সরকারের কাছে আর্থিক সাহায্য চান তা দেবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের প্রাক্তন নেতা মন্ত্রীদেরও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনাদের শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ব্যবহার করে যারা এমপি এমএলএ হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার্ড ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই সিঙ্গাপুরে গেল, আমেরিকায় চিকিৎসা করালো, তাদের থেকে দূরে থাকবেন। এদিন সকালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনবেন বলে বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো বিকেলে ফাইলটি হাতে নিয়ে তিনি বিধানসভায় আসেন। বলেন, 1993 সালের 21শে জুলাই কি হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ এখনও ঠিকমতো জানে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী তদন্ত কমিশন তৈরি করলেও তার রিপোর্ট কখনো প্রকাশ্যে আনেননি। আমি এই রিপোর্ট পড়ে শোনাচ্ছি, কারণ বিধানসভা চলাকালীন আমি অন্য কোথাও এই রিপোর্ট প্রকাশ করতে পারতাম না। সেদিনের ঘটনায় পুলিশ কমিশনারের রিপোর্ট আধিকারিকদের রিপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্বক নয়। যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল সেখানে আজ যিনি নিজেকে সবচেয়ে বড় আন্দোলনকারী বলেন, তৎকালীন কংগ্রেস যুবনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কখনো তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়নি, হয়তো বারণ করা ছিল। ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। অভিষেকের চ্যালেঞ্জ শুনে সায়নী বললেন, অনেক দেরি হয়ে গেছে, 5 তারিখেই পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য করলেন শতাব্দী রায়। মুখ খুললেন একদা দলে অভিষেকপন্থী বলে পরিচিত অধুনা বিদ্রোহী তৃণমূল সাংসদ সায়নী ঘোষও। দেরিতে বোধোদয় বলে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্ররা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগীরা ফিরে এলে 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে। বিদ্রোহী শিবিরের সমালোচনার মাঝেই এবার প্রতিক্রিয়া দিলেন বিদ্রোহী তৃণমূল শিবিরের সাংসদ সায়নী ঘোষ। সায়নীকে অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি আরও ভালো বলতে পারবেন। তার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর আগে বিদ্রোহী শিবিরের এক সাংসদ শতাব্দী রায় অভিষেকের মন্তব্যকে কটাক্ষ করে বলেন, এই ঘোষণা অনেক আগেই করা উচিত ছিল। তার কথায় আমার মনে হয় 4 তারিখের ফল প্রকাশের পর 5 তারিখেই এটা করলে ভালো হতো। তাহলে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের এরকম অবস্থা হতো না। প্রসঙ্গত শনিবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলত্যাগীরা যদি তৃণমূলে ফিরে আসেন তাহলে তিনি 1 ঘন্টার মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তার দাবি, বিরোধী শিবিরে গিয়ে অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার আশ্বাস পাচ্ছেন। অভিষেকের এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের একাংশ। প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, এত দেরিতে বোধোদয় হলো? অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, মরা গাঙে বান এসেছে। আমি তো আগে অভিষেককে পদত্যাগ করতে বলেছিলাম। উল্লেখ্য, এর আগে দলত্যাগীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, এখনও সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন, এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা না হলে সরাসরি তৃণমূল করুন, মাঝ রাস্তায় থাকবেন না। তবে সেই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘরে ফেরা নিয়ে তৃণমূলের অন্দরের মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। এই আবহে সায়নী ঘোষের সংযত প্রতিক্রিয়া এবং শতাব্দী রায়ের কটাক্ষ ঘিরে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা আরও বেড়েছে। কার নির্দেশে গুলি? 21শে জুলাইয়ের তদন্ত রিপোর্ট প্রকাশ মুখ্যমন্ত্রীর। সুপারিশ ছিল অধিক আর্থিক সাহায্যের। সকাল থেকে টানটান উত্তেজনা। কথা মতো সোমবার বিকেলে বিধানসভায় 21শে জুলাইয়ের বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, রিপোর্ট অনুযায়ী 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে গুলি চালানোর প্রয়োজন ছিল না। তাহলে কার নির্দেশে গুলি, সেটা রিপোর্টে নেই বলে জানান শুভেন্দু। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, 21শে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা আবেদন করলে কমিশনের সুপারিশ মতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নিজের মন্ত্রিসভার সদস্য মনীশ গুপ্তকে বাঁচাতেই কমিশনকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। কারণ 21শে জুলাইয়ের ঘটনার সময় রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন মনীশ গুপ্তই। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, প্রাক্তন রাজ্য সরকার কমিশনকে সব তথ্য সরবরাহ করেনি। মুখ্যমন্ত্রী বলেন, একটাও নথি কমিশনকে দেননি, কারণ ওনার বিদ্যুৎ মন্ত্রী ফেসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। সচিব পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মহাকরণ পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশি বাধার মুখে পড়ে মিছিল।
অভিযোগ, মিছিলের উপর গুলি চালায় বাম সরকারের পুলিশ। মৃত্যু হয় 13 জন যুব কংগ্রেস কর্মীর। নিহতদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে কংগ্রেস। তৃণমূল গঠন হওয়ার পরে পৃথকভাবে কর্মসূচি পালন শুরু করে তৃণমূল। 2011 সালে ক্ষমতায় আসার পরে 1993 সালের ঘটনা তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করে মমতা সরকার। ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি 44 জন সাক্ষীর সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে। বেশ কিছু সুপারিশও জমা দেয়। এতদিন সেই রিপোর্ট জনসমক্ষে আসেনি। এখন বিভক্ত তৃণমূল। মঙ্গলবার 3 জায়গায় শহীদ দিবসের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে বিধানসভায় তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় 4:30-এর কিছু পরে তিনি রিপোর্ট পড়ে বলেন, শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোডে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মালিক হয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল তা রাজ্যের মানুষ জানতে পারলেন না। অনেকদিন আগে রিপোর্ট দিয়েছে। আমি নিয়মানুযায়ী গণতন্ত্রের সব থেকে বড় মন্দির বিধানসভায় দিলাম। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনের রিপোর্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজনকে সাক্ষী হিসেবে ডেকেছিল, তাদের নাম জানাচ্ছি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এন কৃষ্ণমূর্তি, মনীশ গুপ্ত, তুষারকান্তি তালুকদার, কানওয়ালজিৎ সিং, রাজ কোমল জহুরি, দীনেশ বাজপেয়ী, বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য, মঞ্জু কুমার মজুমদার, কিরণময় নন্দ, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৌগত রায়, সব মিলিয়ে 44 জনকে কমিশন ডেকেছিল। সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন তাকেই ডাকেনি কমিশন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন ডাকবেন না। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সাক্ষী দিতে রাজি হননি, জানিয়ে দিয়েছিলেন। শুভেন্দুর অভিযোগ, কথায় 21শে জুলাই অভিযুক্ত ছিলেন মনীশ গুপ্ত, কিন্তু তাকেই মন্ত্রী করা হয়েছিল, তাই স্বভাবতই ওনার নাম আর প্রকাশ করা হয়নি। আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। তদন্ত কমিটির রিপোর্ট, অন্য রিপোর্টের রিপোর্ট অনুপস্থিত ছিল। পুলিশের গুলিতে মৃত্যুর যথার্থতা প্রমাণিত হয় না। কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল তাও জানা যায়নি। মহাকরণ থেকে কেন নথি পাওয়া যায়নি তারও জবাব মেলেনি। বিদ্যুৎ মন্ত্রী ফেঁসে যেতে পারেন, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী তথ্য দেননি। কমিশন মনে করেছে মহাকরণ থেকে বহু দূরে গুলি চালানোর দরকার ছিল না। গত সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, কমিশন নিহতদের পরিবারকে 25 লক্ষ এবং আহতদের 5 লক্ষ টাকা করে দেওয়ার সুপারিশ করেছিল, আর আপনারা নিহতদের দিলেন মাত্র 2 লাখ আর আহতদের 15,000 টাকা। লজ্জা করে না? এরপরই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 21শে জুলাই শহীদ পরিবার ও আহতরা আবেদন করলে কমিশনের সুপারিশ মতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য করবেন তিনি। একই সঙ্গে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চাইলে পুলিশে নতুন করে এফআইআর করতে পারে। বর্তমান সরকার সব রকম আইনি সাহায্য দেবে। আমফানের ক্যাগ রিপোর্ট থেকে শুরু করে কোভিডের মেডিকেল সরঞ্জাম কেনার সমস্ত রিপোর্টও একের পর এক বিধানসভার টেবিলে পেশ করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দুর কথা শেষ হতেই উঠে দাঁড়িয়ে যা বললেন ফিরহাদ, তাতেই তোলপাড়। বিধানসভায় উল্লেখ পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিধায়কদের উত্থাপিত সমস্যা 7 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীদের। পাশাপাশি সিএমও থেকে নিয়মিত মনিটরিং ও কমপ্লায়েন্স রিপোর্টের ব্যবস্থার কথাও জানান মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পরই উঠে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেন, বিধানসভার ইতিহাসে এমন উদ্যোগ তিনি আগে কখনো দেখেননি এবং একে নতুন দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। পুরো ঘটনাটি রাজনৈতিক তাৎপর্য এবং বিধানসভার এই নতুন নির্দেশের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বামেরাই তাড়িয়েছিল, এখন তারাই বিজেপি আরএসএস বলছে। কলকাতা সফরের আগে ফুঁসে উঠলেন তসলিমা। প্রায় 19 বছর পর কলকাতায় আসছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আর এই সফরের আগেই থেকে বিজেপি ও আরএসএস এর সমর্থক বলে দাগিয়ে দেওয়ায় পশ্চিমবঙ্গের বাম নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তসলিমা স্পষ্ট করে দিয়েছেন, তাকে একটি ধর্মনিরপেক্ষ সংগঠন আমন্ত্রণ জানিয়েছে এবং তার নিরাপত্তার ব্যবস্থা করা রাজ্য প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। ধর্মনিরপেক্ষ আমন্ত্রণ জানালেন তসলিমা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে তসলিমা কড়া ভাষা লেখেন, বিজেপি কি আমাকে কলকাতায় আনছে? না। পশ্চিমবঙ্গ সরকার কি আনছে? না। তিনি জানান, সেকুলার মিশন নামে একটি সংগঠন এই সফরের আয়োজন করেছে, যার প্রধান একজন প্রগতিশীল মুসলিম ব্যক্তিত্ব ওসমান গনি মল্লিক। ফলে তার এই সফরের পেছনে বিজেপির হাত থাকার অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন। আমি যে রাজ্যেই যাই না কেন, সেখানে যে দলই ক্ষমতায় আসুক, আমার নিরাপত্তা নিশ্চিত করা সেই রাজ্যের সরকারের দায়িত্ব। এটা একটা সাধারণ প্রশাসনিক কর্তব্য। বামদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন লেখিকা। বামদের একাংশকে নিশানা করে তসলিমা বলেন, যে নেতারা তাকে একসময় পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছিলেন তারাই এখন অভিযোগ করছেন যে তিনি বিজেপি, আরএসএস বা হিন্দুত্বের সঙ্গে যুক্ত। তার কথায়, ওরা আমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিল আর এখন বলছে রাজ্যে পা রাখলেই আমি হিন্দুত্ববাদী, বিজেপি বা আরএসএস এর সমর্থক হয়ে যাব। লেখিকা বাম নেতাদের দ্বিচারিতার দিকে আঙ্গুল তুলে বলেন, তিনি সিপিআইএম প্রশাসনের আমন্ত্রণে একাধিকবার কেরালা সফর করেছেন। সেখানে তাকে জেড+ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, তখন কি কলকাতার এই বাম নেতারা আমাকে বামপন্থী বলে গালি দিয়েছিলেন নাকি আমার সফর উদযাপন করেছিলেন?
তসলিমা অবাক হয়ে প্রশ্ন করেন, তার মাত্র দুদিনের কলকাতা সফর নিয়ে কেন এত মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, ঠিক 18 বছর 8 মাস এবং 10 দিন পর তিনি এই শহরে ফিরছেন। অতীত ও বর্তমান রাজ্য প্রশাসনের সমালোচনা। লেখিকা পশ্চিমবঙ্গের পরপর দুটি প্রশাসনেরই সমালোচনা করেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকার তাকে কলকাতা থেকে তাড়িয়েছিল আর পরবর্তী তৃণমূল সরকার